দ্বাদশ শ্রেণীর আজ যে কবিতাটা নিয়ে আমি আলোচনা করব তা হল ক্রন্দনরতা জননীর পাশে। কবি মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনরতা জননীর পাশে। এই কবিতাটি যে মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হল ধানক্ষেত। আবারও বলছি, ধানক্ষেত কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি অর্থাৎ ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি নেওয়া হয়েছে। প্রথমেই কবিতাটির আলোচনা করার আগে কবি সম্পর্কে আমি দু চার কথা বলবো। আধুনিক বাংলা কবিতার জগতে মৃদুল দাশগুপ্ত একজন বিশিষ্ট নাম। সাংবাদিক হিসেবে সাপ্তাহিক পরিবর্তন, যুগান্তর প্রভৃতি সংবাদপত্রের সঙ্গে যুক্ত থাকার পর 1994 খ্রিস্টাব্দে আজকাল পত্রিকায় যোগদান করেন। গত শতকের 70-এর দশকেই মূলত লিটল ম্যাগাজিনের কবি হিসাবে মৃদুল দাশগুপ্তর আত্মপ্রকাশ। কবির প্রথম কাব্যগ্রন্থ জলপাই কাঠের এসরাজ 1980 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পরবর্তীকালে প্রকাশিত কাব্যগ্রন্থগুলি হল এভাবেও কাঁদে না, গোপনে হিংসার কথা বলি, সূর্যাস্তে নির্মিত গৃহ, ধানক্ষেত প্রভৃতি। তিনি কবিতা রচনার পাশাপাশি ছড়াও লিখেছেন প্রচুর। প্রকাশিত ছড়ার বইগুলি হল ঝিকিমিকি, ঝিরিঝিরি। ধানক্ষেত কাব্যগ্রন্থের অন্তর্গত ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি সমকালীন সময়ের যাবতীয় ক্ষয়ক্ষতির বিরুদ্ধে বিবেকবান কবি মৃদুল দাশগুপ্তের ঘোষিত ইস্তেহার। কবি জানেন তার কলম থেকেই সূচনা হতে পারে বিপ্লবের। শিল্প সৃষ্টির অন্যতম শর্তশিল্পে সমাজ মানসিকতার প্রতিফলন ঘটানো। আলোচ্য কবিতায় জননী জন্মভূমির চরম দুর্দিনে কবি আত্মিকভাবে তার পাশে থেকে শিল্পের সেই শর্তকেই মান্যতা দিয়েছেন। সমাজবদ্ধ জীব হিসেবে সমাজের ভালো মন্দে কবি প্রভাবিত হবেন, সেটাই খুব স্বাভাবিক। সামাজিক অবক্ষয়ের যে চিত্র কবি প্রত্যক্ষ করেছিলেন তা কবির মনে তৈরি হয়েছিল গভীর প্রতিক্রিয়া। লেখক, চিত্রকর কিংবা সঙ্গীত শিল্পীদের সৃষ্টিশীল সত্তাকে কবি মৃদুল দাশগুপ্তের অর্থহীন মনে হয়েছিল। যদি না সে সময় দেশবাসীর পাশে, দেশ ও মাতার পাশে প্রতিবাদী মন নিয়ে দাঁড়ানো যায়। একজন সংবেদনশীল মানুষ হিসাবে সামাজিক অনাচার সহ্য করতে না পেরে কবির মনে তৈরি হয়েছে ক্রোধ। সমাজের বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্ক যদি ভালোবাসা দিয়ে করা হয়, যদি একের কাছে অন্য মূল্যবান হয়, তবে একের মৃত্যুতে অন্যের বিচলিত হওয়াই কথা। কিন্তু শাসকের দোদণ্ড প্রতাপ মানুষের মন থেকে মানবিক মূল্যবোধ মুছে দিয়েছে দেখে কবি বিস্মৃত হন এবং তার বিবেকবান সত্তা ক্রোধে গর্জে উঠতে যায়। সামাজিক অবক্ষয়ে মানবিক সম্পর্কগুলির অবনমন ঘটে। কবি আলোচ্য কবিতায় দেখিয়েছেন কেমন করে জঙ্গলে খুঁজে পাওয়া গেছে নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন দেহ। এহেন মর্মান্তিক ঘটনার প্রতিবাদ না করে মানুষ নির্বিবাদে সবকিছু মেনে নিয়েছে দেখে কবি আহত হয়েছেন। কবি জননীর বেদনার সঙ্গে লগ্ন হয়ে থাকতে চেয়েছেন। তাই সামাজিক অন্যায় মুখ বুঝে মেনে না নিয়ে, ভাগ্যের হাতে ভবিষ্যতের ভার না দিয়ে বিক্ষত বর্তমানকে
প্রতিবাদের মধ্য দিয়ে সারিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন কবি। সমাজের গভীর অবক্ষয়ে ভগবানের বিচার প্রত্যাশা করাকে কবির নির্বুদ্ধিতা বলে মনে হয়েছে, তাই তিনি প্রতিবাদ করতে চেয়েছেন। কিন্তু তিনি জানেন একা একা বিপ্লব করা যায় না। তাই সময়ের অভিঘাতে কবির মধ্যে তৈরি হয়েছে যে প্রতিক্রিয়া, তা তিনি প্রকাশ করেছেন আলোচ্য কবিতায়। শব্দের শক্তি দিয়ে এই কবিতায় তিনি বিস্ফোরণ ঘটাতে চেয়েছেন মানুষ। এবার আমরা কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে আলোচনা করব। প্রথমেই কবি বলছেন, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। ক্রন্দনরতা মানে কাঁদছে এমন, চোখের জল ফেলছে এমন। জননীর মানে মাতার বা গর্ভধারিণীর। আঁকা আঁকি মানে অঙ্কন করা। সেদিন সেই দুঃসময়ে সেই নিপীড়িতা জননীর পাশে সন্তানতুল্য কবি না থেকে পারেন না। অবশ্যই থাকবেন, কারণ কবি, গায়ক, চিত্রশিল্পী যে কোনো ধরনের স্রষ্টাই হন না কেন, তারা কেবল শিল্পের জন্য শিল্প সৃষ্টি করেন না। পীড়ন, তাড়ন, অত্যাচার, অবিচারের বিরুদ্ধেও সোচ্চার হন। মায়ের কান্না ও অপমান দূর করার জন্য তার সেই সৃষ্ট শিল্প ধারাকে আরো শানিত হাতিয়ার করেন। আবার বৃহৎ অর্থে জননী অর্থাৎ দেশ জননী ক্রন্দনরতা। কেননা কবি দেখেছেন এক অশান্ত সময়ে অস্থিরতার চালচিত্র। তারপরেই কবি বলছেন, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। নিহত মানে হচ্ছে হত, বিনাশিত। শবদেহ মানে মৃতদেহ। মূল্যবোধ মানে সামাজিক ন্যায় নীতি ইত্যাদি শুভ ও মঙ্গল বিষয়ে মানবিক ধ্যান ধারণা। কবি কি বললেন না, ভাইকে নির্মমভাবে হত্যা হতে দেখে কোনো জীবিত ভাই ক্রোধ ও ক্ষোভ থেকে নিজেকে সংযত রাখতে পারেন না, পারা সম্ভব নয়। কারণ ভাইয়ে ভাইয়ে যে আত্মিক সম্পর্ক, যে পারস্পরিক স্নেহ, প্রীতি, ভালোবাসা, তা দারুণভাবে আহত হয়। ফলে দারুণ মর্মবেদনা ক্রোধের জন্ম দেয়। তখন সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ জাগ্রত হয়ে। তারপরেই কবি আবার বলছেন, যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন, জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। এখানে নিখোঁজ মানে খোঁজ নেই এমন নিরুদ্দেশ। ছিন্ন ভিন্ন মানে হচ্ছে বিনিষ্ট, লণ্ডভণ্ড। জঙ্গল মানে জানো অরণ্য। বিচার মানে ন্যায় অন্যায় বা দোষী নির্দোষ নির্ধারণ। তাহলে কবি এখানে কি বলতে চাইলেন না, নারী নির্যাতন ও নারী নিধনের মতো জঘন্য অপরাধের যথার্থ শাস্তি হওয়া উচিত। বিধাতা পুরুষের বিচারের প্রত্যাশায় আকাশপানে উন্মুখ হয়ে তাকিয়ে থাকা হলো প্রকৃতপক্ষে অসহায় দুর্বলের দৈবী নির্ভরতার পরিচয়, কাপুরুষতার লক্ষণও বটে। কবিকে এভাবে হাত পা গুটিয়ে চতুর্থ স্তবক তথা শেষ স্তবকে কবি বলছেন, আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। এখানে দেখো, বিবেক শব্দের অর্থ বিচার বিবেচনা। বারুদ গুলি গোলা ছোড়বার জন্য ব্যবহৃত বিস্ফোরক বিশেষ। কবি এখানে বলছেন, ক্রন্দনরতা জননীর পাশে তিনি না দাঁড়িয়ে পারেন না। তিনি নিহত ভাইয়ের মৃতদেহ দেখে ক্রোধ সংবরণ করে প্রতিবাদহীন নীরব থাকতে পারেন না। তিনি নিখোঁজ মেয়ের
ছিন্ন ভিন্ন দেহের নির্মম দৃশ্য দেখে অদৃষ্টবাদী হতে পারেন না, কারণ তিনি বিবেকহীন নন। কবিতাই হলো তার জাগ্রত বিবেকের প্রতিচ্ছবি। তার কর্তব্যবোধ, ভালোবাসা, সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ তিনি তা হারিয়ে ফেলতে পারেন না। তাই বিস্ফোরণের পূর্বাবস্থায় ক্রোধের বারুদ তার সৃষ্ট কবিতার রন্ধ্রে রন্ধ্রে। সমগ্র কবিতাটা আমি আলোচনা করলাম। যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। যদি কোনো জায়গায় কারোর সমস্যা হয় সেই বিষয়গুলো আমি পুনরায় আবার আলোচনা করে দেব।